নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন বুদ্ধদেব গুহর লেখা কুমুদিনীর চতুর্থ এবং অন্তিম পর্ব। ডাহুক ভাবছিল, সত্যি বড় পিসিমাও যে আর কতদিন বাঁচবেন। জ্যোতিবাবুর সমবয়সী, কিন্তু ফ্যাক্টরিজ সব ইনট্যাক্ট, রিফ্লেক্সও সমান সজাগ। বড় পিসিমা ডাহুকের সম্পদ না বিপদ তা সে কোনোদিনই বুঝে উঠতে পারেনি। পিসিমার শাসন তার উপরে এমনই কঠোর যেন সে ফার্স্ট ইয়ারের ছাত্র। ভাগ্যে তিনি তার হাটখোলার প্যালেসে থাকেন। আজকাল নিচেও নামতে পারেন না আর্থারাইটিসের জন্য, এবং গাড়িতেও উঠতে পারেন না, তাই চলাচল নেই। থাকলে কি হয়, টেলিফোনে ডাহুকের মুন্ডপাত করেন সকাল সন্ধে। একটা ল্যান্ডলাইন আর দুটি মোবাইল সবসময় হাতের কাছেই থাকে। শাসন যদিও করেন, কিন্তু তার একমাত্র উত্তরাধিকারী এই হতচ্ছাড়া ভাইপোটিকে স্নেহ করেন খুব। অনেকবার ভয় দেখিয়েছিলেন যে বিয়ে না করলে তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। ডাহুক সেই ভয়ে ভীত না হয়ে বলেছিল, তোমার টাকা তুমি ভারত সেবাশ্রমে দিয়ে দাও, যারা নীরবে এবং প্রচারহীনভাবে সত্যিকারের জনসেবা করেন। ওদের ওখানে বড়লোকদের রমরমানি, সেখানে বড় লোকেরাই ছড়ি ঘোরান না। তা যদি না দিতে চাও, মানুষের প্রতি যদি তোমার বিরক্তি থাকে, তাহলে তুমি তোমার কুকুর বেড়ালদের জন্য একটা ট্রাস্ট করে দাও, তারাই পাবে তোমার সব সম্পত্তি। বড় পিসিমা জানেন যে তার এই ভাইপো কারোর ধনের প্রত্যাশা করে না। সে নিজেই যথেষ্ট সচ্ছল, এবং তার আঁকা ছবির দাম যেমন দিনে দিনে আকাশ ছোঁয়া হচ্ছে, তার সচ্ছলতা দিনে দিনে বাড়বেই। তবুও তার যেসব আত্মীয় তার সম্পত্তির জন্য কাঙালপনা করেন, তাদের কাউকেই তিনি কিছু দেবেন না বলে বহুদিন আগেই মনস্থ করেছেন। সবকিছু এই ছোঁড়াকেই লিখে দিয়েছেন উইলে, ডাহুক তা না জানলেও। এদিকে কুমুদিনীরই মতো ফুটে রয়েছে ডার্ক মেরুন ফোম লেদারের চওড়া নরম সোফাতে। হলুদ রঙা একটা ঘাগরার উপরে তার হলুদ রঙা টপস পেটের কাছে একটু উঠে গেছে। চাঁপা ফুলের মতো তার গায়ের রঙের হলুদ আভা ফুটে বেরোচ্ছে। সেদিকে তাকেই হঠাৎ ডাহু কাম মোহিত হল। ওকে প্রথম দিন দেখার পর থেকেই এক তীব্র শারীরিক আকর্ষণ বোধ করেছিল ডাহুক, খুবই তীব্র। এই বাদল রাতে এলোঝোলো হয়ে যাওয়া এলোমেলো কুমুদিনীকে কাছে পেয়ে তার কাম অত্যন্তই তীব্রতা পেয়েছে। জানে না কি করবে ও। ইংল্যান্ডের পার্লামেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিরোধী পক্ষের একজন অত্যন্ত উত্তেজিত এবং উদ্বেলিত এমপিকে উইনস্টন চার্চিল বলেছিলেন, দ্য অনারেবল মেম্বার শুড নট ইন্ডালজ ইন মোর ইন্ডিগনেশন দ্যান হি ক্যান কন্টেন। ডাহুকেরও মনে হচ্ছে এই বয়সে যতখানি কাম সে বইতে পারে, সইতে পারে, তার চেয়েও বেশি কাম উদ্দীপনা সে বোধ করছে। এ এক গভীর উদ্দীপনার ব্যাপার। বংশী দরজা টুকটুক করল। এসো, কি ব্যাপার? বিছানা করে দিয়েছি, সোফা কাম বেডও। আপনার খাবার কি লাগিয়ে দেব? না, আগে মেম সাহেবকে শোয়ার ঘরে নিয়ে যাই। বেশ, যা বলবেন। ডাহুক উঠে কুমুদিনীকে কাঁধে করে বেডরুমে নিয়ে গিয়ে ওর বিছানাতে শুইয়ে দিল। তার কোলবালিশটা কুমুদিনীর দু উরুর মাঝে দিয়ে দিল। কুমুদিনী অস্ফুটে কিছু বলল, বোঝা গেল না কি বলল। বংশী বিস্ফারিত চোখে বলল, বাবু, আপনার খাবার কি বেডরুমেই এনে দেব ট্রলি করে? আগে ট্রলিতে করে হুইস্কি, গ্লাস আর বরফ নিয়ে এসো। আরো দুটো হুইস্কি খাবো, তারপর খাবার এনো। তোমাদের কি দেরি হয়ে যাবে? না বাবু, আপনি বছরে কদিন আসেন? আমরা তো সারা বছর আপনি আসবেন সেই আশাতে বসে থাকি। এলে তো আমাদের আনন্দই হয়। মাসে 2 মাসে 1-2 দিন রাত হলে কি করা যাবে? না, তোমরা রাত না করলেই হয়, আর তোমরা খেয়ে নাও।
আমার খাওয়ার জন্য বসে থেকো না। মেম সাহেবের মাঝরাতে ঘুম ভেঙে গেলে যদি খিদে পায়, কিছু খাবার কি রেখে দেবো ঘরের মিনি ফ্রিজে? সেটা মন্দ বলনি, কিন্তু কি রাখবে? কি আছে তোমার? চিকেন স্যান্ডউইচ, মাশরুম আর হ্যাম স্যান্ডউইচ, চিকেন সসেজ, ইটালিয়ান মাস্টার্ড। ইটালিয়ান মাস্টার্ড আনছো কেন? ঝাঁঝ নেই। আমাদের কালো সর্ষের কাসুন দিয়ে আনাবে এবার থেকে। আজ্ঞে বাবু। ফ্লাস্কে করে স্যুপও রাখতে পারি। আর কোল্ড ড্রিঙ্ক কি কিছু রাখবো? না, কোল্ড ড্রিঙ্ক রাখতে হবে না। রেড ওয়াইন আছে কোনো? আছে, গতবার আপনি 2 বোতল নিয়ে এসেছিলেন, খরচ হয়নি। ফ্রিজে কি রেখে দেব? কিছুই শেখনি এতদিনেও। রেড ওয়াইন রুম টেম্পারেচারে খেতে হয়, হোয়াইট ওয়াইন ফ্রিজে রাখতে হয়। রেড ওয়াইনের সঙ্গে 2টো ওয়াইন গ্লাসও রেখে দিও মিনি ফ্রিজের ওপরে। ফ্রিজে জলের বোতল আছে তো? কি ওয়াইন জানো কি? জুবিলি স্টোর্স কি দিয়েছিল কে জানে। আচ্ছা বাবু, আপনি বলেছিলেন বর্ষাকালে মিনারেল ওয়াটার রাখতে, তাই মিনারেল ওয়াটারও রেখেছি। আর ওয়াইনের নাম তো বলতে পারবো না, তবে ফ্রান্স না কি যেন লেখা আছে বোতলের গায়ে। ভালো করেছো। এখন হুইস্কি, বরফ আর গ্লাসটা আমাকে দিয়ে যাও। আজ্ঞে বাবু। আচ্ছা, বড় পিসিমা ফোন করেছিলেন কেন? হঠাৎ বড় পিসিমা? আমি তো তাকে বলিনি যে আমি আসবো শান্তিনিকেতনে। নিশ্চয়ই কলকাতার বাড়িতে ফোন করে জেনেছেন। কলকাতার জগার বড়ই বার বেড়েছে। ওকে বড় পিসিমা মাঝে মাঝেই টাকা দেন। ও বেটা গুপ্তচর হয়েছে, আমার উপর স্পাইং করে। ও নিশ্চয়ই বলে দিয়েছে বড় পিসিমাকে আমি কোথায় যাই না যাই। বড় পিসিমার তো তাছাড়া জানার কথা নয়। এবারে কলকাতাতে ফিরেই জগদীশকে ছাড়াবো। দেশে 5 বিঘা ধান জমি, 1 জোড়া বলদ সব কিনে দিলাম, অথচ এমন নিমক হারাম। বাবু, আমার জোড়া বলদ চাই না। একটা গরু যদি কিনে দেন তাহলে আমার নখ কি দুধ বেচে 2টো পয়সা কামাতে পারে। কেন? তোমাকে কি কম মাইনে দিই আমি? তোমার বউয়ের তো পায়ের উপর পা তুলে দিন কাটাবার কথা। তুমি কি বউকে টাকা পাঠাও না? পাঠালে সে টাকা থেকে গরু কিনতে অসুবিধা কি ছিল? ফুলডাঙ্গাতে কি রাখনি রেখেছ? বংশীবদন, সব টাকা কি সেখানেই ঢালছ? ছিছি বাবু, কি যে বলেন! অমন পাপের কথা মুখেও আনবেন না। যাও, রাত বাড়ছে। আর কথা না বাড়িয়ে বসবার ঘর থেকে হুইস্কিটা নিয়ে এসো। ঠিক আছে। বংশী হুইস্কির বোতল, বরফ আর গ্লাস বসবার ঘর থেকে নিয়ে এলো ট্রলি করে। কতক্ষণ পর খাবার আনবো বাবু? এই 45 মিনিট পর। বংশী চলে গেলে ঘরের বড় আলো নিভিয়ে বেডলাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিল ডাহুক। আলোর বৃত্তটা কুমুদিনীর মুখের উপরে পড়েছে। ওর ফর্সা রঙে যেন একটা দীপ্তি লেগেছে। গালে একটা বড় কালো তিল, তাতে ওর সৌন্দর্য বেড়ে গেছে অনেক। তবে চুলটা ছেলেদের মতো করে কাটাতে ওর বিলক্ষণ সৌন্দর্যহানি হয়েছে। চুল যে মেয়েদের কত বড় সৌন্দর্য তা শুধু পুরুষেরাই জানে, এবং মেয়েদের লম্বা চুলে যে যৌনতা মাখা থাকে তাও পুরুষ মাত্রই জানে। দুঃখের বিষয় এই যে এই কথা মেয়েরা নিজেরা জানল না। আধুনিকতার ছুতোতে তারা তাদের ব্রহ্মাস্ত্রগুলোকে নিজে হাতে ভোঁতা করে দিচ্ছে প্রতিনিয়ত। কুমুদিনীর মাথার চুলের দিকে চেয়ে সেই উজ্জ্বল কালো রঙে চোখ বেঁধে গেল ডাহুকের। ও কল্পনা করার চেষ্টা করছিল কুমুদিনীর উরুসন্ধির কোমল চুলের রঙের কথা। সাধারণত মেয়েদের মাথার চুলের মতোই রং হয় উরুসন্ধির চুল। ব্যতিক্রম হয়তো থাকে, তবে ডাহুক তেমন কখনো দেখেনি। বিছানা থেকে সরে এলো। স্লিপিং বিউটিকে শাইন এবং প্রায় অচৈতন্য অবস্থাতে দেখে তার মন ভরে গেল। ঘাগরাটি হাঁটুর নিচ অব্দি উঠে গেছে। কি যে সুন্দর 2টি পা! সমারসেট মমের কেকস অ্যান্ড এলস উপন্যাসে একটি পংক্তি ছিল, উই অলওয়েজ ওয়ার আ পেয়ার অফ বিউটিফুল লেগস। পংক্তিটির কথা মনে পড়ে গেল। আজ তার অনেক দিনের স্বপ্ন পায়ে হেঁটে শান্তিনিকেতনের লাল কাঁকর আর মোরাম পেরিয়ে তার এই বনবাসে এসেছে।
স্বপ্ন দূর থেকেই ভালো, সবসময়। ত্বকের ছোঁয়ার স্বপ্নও মরে যায়। কুমুদিনী ওকে নিয়ে একটা উপন্যাস লিখতে বলেছিল ডাহুককে। তার আসল নাম এখানে উচ্চারণ পর্যন্ত করা যাবে না। ওই উপন্যাস কুমুদিনীকেই উৎসর্গ করবে ডাহুক কিংবা কুমুদিনীদের, যাতে পাঠকের স্পটলাইট ওর একার মুখে না থাকে, সরে যায়। ঘাই হরিণী আর হরিণীর দলের চোখে রাতের বেলা আলো পড়লে একার চোখ জ্বলে তারার মতো, আর হরিণীদের চোখ জ্বলে জোনাকির ঝাঁকের মতো। হুইস্কি খেতে খেতে কুমুদিনীর মুখের দিকে চেয়ে ও অস্ফুট আবৃত্তি করল, She, like a visiting sea which no door could ever restrain. কুমুদিনী শুয়ে আছে এক স্ল্যাব হলুদ আইসক্রিমের মতো। তাকে চেটে চেটে খাওয়ার খুব ইচ্ছে করছে, কিন্তু অভিজ্ঞ ডাহুক জানে যে সত্যি সত্যি চেটে খাওয়ার আনন্দের চেয়ে চেটে খাওয়ার ভাবনাটা অনেক বেশি উত্তেজনাকর। রিমোট বেলটা বাজালো, বংশীবদন এলো, সঙ্গে ভাগ্নে মদন, অন্য একটি ট্রলিতে খাবার সাজিয়ে নিয়ে। ডাহুক বলল, আমি কি তোমার জামাই না জামাই ষষ্ঠী? এত সব কি? বলেছিলাম তো শুধু খিচুড়ি আর কষা মাংস করতে। বাবু, তাই বলেছিলেন, কিন্তু কতদিন পরে এলেন। সামান্য খাবার প্লেটে তুলে নিয়ে ডাহুক বলল, সব নিয়ে যাও, ফ্রিজে রাখবে না, তোমরা সব খেয়ে নাও। সব? হ্যাঁ, সব। বংশীর মুখ দেখে মনে হলো ও নিজে যা যা খেতে ভালোবাসে সেই সবই রান্না করেছে আজ, এবং সে কারণেই ডাহুকের নির্দেশে খুবই খুশি হয়েছে। ডাহুকের খাওয়া হলে আবার রিমোট বেল বাজালো। বংশীবদন এবং ভাগ্নে মদন ট্রলিগুলো সব নিতে এলো। এসে উত্তেজিত গলায় বংশী বলল, বাবু, দুটো সর্বনাশ হয়ে গেল। কি হলো? প্রথম তো মেম সাহেবের বাড়ি থেকে একজন লোক এসেছিলেন, তিনি শুধিয়ে গেলেন মেম সাহেব এ বাড়িতেই রাত কাটাচ্ছেন কিনা। তারপর আপনার নাম ঠিকানা চাইলেন, আমি আপনার একটা কার্ড দিয়ে দিলাম। বেশ করেছ। কিরকম লোক? বাপ ক্লাসের না, আমাদেরই মতো লোক, সম্ভবত বাড়িতে কাজ করে। তা আমি বইলে দিনু যে আমার বাবুকে চেনে না ভূভারতে এমন কে আছে। একেবারে ভূভারতে করে দিলে? শুধু বঙ্গভূম হলে না হয় কথা ছিল। হ্যাঁ, যা সত্যি তাই বলে দিনু। তারপর? তাতে লোকটার তেমন পেত্তয় হলো বলে মনে হলো নি। ভয় হচ্ছে রাতে পুলুস টুলুস সঙ্গে নিয়ে না চলে আসে। এলে কি করব বাবু? তোমার ন্যাওটাকে লেলিয়ে দিও, আর কি করবে। আমার ঘরের দিকে কাউকে আসতে দিও না, এবং তোমরাও কেউ এসো না। জানো তো আমার সঙ্গে রিভলভার থাকে। রিভলভার কি বাবু? 1 শটার? না, 6 শটার, বিলেতে তৈরি, ওয়েবলি অ্যান্ড স্কটের। আর দ্বিতীয় বিপদ? সেটি ঘরেলু বিপদ। সেই ব্যাঙগুলো যে নিয়ে এলো না ওরা? হ্যাঁ, নিয়ে তো এলো, কিন্তু এমন বর্ষার রাত সেই কুলাঙ্গার ব্যাঙগুলো একবারও ডাকছে না কেন? ডাকছে ডাকছে বাবু, কুটুরে ব্যাঙগুলো। যেগুলো গাছে থাকে তারা ডাকছে কুটুর কুটুর করে, কিন্তু কোলা ব্যাঙ আর সোনা ব্যাঙেরা ডাকছে না। না ডাকলে ওদের সামবাটির রাস্তাতে ছুঁড়ে ফেলে দিয়ে এসো, নইলে রিক্সা করে নিয়ে গিয়ে ফুলডাঙাতে নয়তো পিয়ারলেসের নতুন হওয়া সেক্টর 2 এর বাড়িগুলোর সামনে ফেলে দিয়ে এসো। ওই ঝিংচাক বাড়িগুলোর সামনে বাবু ব্যাঙ? যেখানে স্বপন বাবুরা থাকেন বললেন, ওখানে ব্যাঙগুলো যে না খেয়ে মরে যাবে বাবু। ওখানে একটাও পোকামাকড় নেই। এটাই তোমার দ্বিতীয় বিপদ? না, সুন্দর সোনা ব্যাঙটাকে ঢ্যামনা সাপটা ধইয়েছে, ধইরে আস্তে আস্তে গিলতেছে, আর শিব্যাজটা আইত্যনাদ করতেছে। কোথায়? বাঁশঝাড়গুলোর নিচে, সেই যে 36গড়ের জঙ্গল থেকে নিয়ে এসেছিলেন গদুবাবু। তাতে তোমাদের কি হয়েছে? এসব খাদ্য খাদকের ব্যাপার, তোমরা ইকোলজির কি বোঝো? বলেই ভাবলো উলো বনে মুক্ত ছড়ানো হলো।
বংশী বলল, বাবু আমি তাহলে যাই, রাতে কোনো প্রয়োজন হইলে বেল মারবেন। আপনাকে কি আরেকটা কোলবালিশ দেব? না, কোলবালিশের দরকার হবে না। তারপর ভাবল, আজই রাতে ঢ্যামনা সাপের নবাগন্তুক সোনা ব্যাংকটাকে আস্তে আস্তে গিলে ফেলাটা কি অত্যন্তই সিম্বলিক নয়? ডাহুক সম্বিতহীন কুমুদিনীর দুটি প্রস্ফুটিত স্তন পদ্মর দিকে চেয়ে রইল, যে দুটো স্থলপদ্মর মতো ফুটেছিল তার ঘরে। স্টেশনে পুলিনের আসার কথা গাড়ি নিয়ে। বাড়াতে বাড়াতে হাওড়া স্টেশনের পার্কিং ফি 70 টাকাতে তুলেছে পূর্ব রেল। আরও কত বাড়াবে কে জানে। যে কোনো দিন 100 টাকা করে দিতে পারে। তখনও গাড়ির ভিড় একই থাকবে এবং সকলেই অম্লান বদনে সেই গুণগার দেবে। বিনা প্রতিবাদে মানুষ যখন দিচ্ছে তখন পদে পদে এইসব ফিজ এরা বাড়াবেই না বা কেন? এয়ারপোর্টের এন্ট্রি ফি, হাওড়া স্টেশনের পার্কিং ফি, টোল ট্যাক্সের তবু মানে আছে। বহু বছর আগে থেকে এইভাবে রাস্তা এবং ব্রিজ বানালে রাজ্যের অনেকই উন্নতি হতে পারত। উত্তরপ্রদেশে এবং অন্যান্য একাধিক রাজ্যে আজ থেকে 40 বছর আগে প্রতি পদে পদে টোল দিতে হতে দেখেছে ডাহুক। তার ফলে উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, এমনকি ওড়িশাতেও অনেক নতুন নতুন রাস্তা ও ব্রিজ হয়েছে। এই একটা ব্যাপারে অটল বিহারী বাজপেয়ীর কাছে ভারতবাসীর কৃতজ্ঞ হওয়া উচিত। গত 5-7 বছরের মধ্যে কলকাতা থেকে পূব, পশ্চিম এবং উত্তরে যাবার রাস্তার এমনই 63 হয়েছে যে নিজে চোখে না দেখলে সত্যিই বিশ্বাস হয় না, সত্যিই হয় না। ট্রেন থেকে নামতেই পেছন থেকে পিনুদা ডাহুকের পাঞ্জাবি স্তিন টেনে ধরলেন। গাড়ি আছে? ডাহুক শান্তিনিকেতনের স্থায়ী বাসিন্দা, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের। আমলা এই ভদ্রলোককে একেবারেই সহ্য করতে পারে না। নেই। ডাহুক মিথ্যে কথা বলল। তাহলে দেখি কাকে ধরা যায়। পুরো কোচের 30%-এর গাড়ি আছেই, কাউকে না কাউকে পাবই। তারপরই দাঁড়িয়ে পড়ে বললেন, ভাইয়া তুমি কবে এসেছিলে? কাল পরশু ছিলে না? হ্যাঁও নয় নাও নয়, এমনভাবে মাথা নাড়ল ডাহুক। তোমাকে তো ডক্টর দীপক মুখার্জি আর ব্যারিস্টার অনিন্দ মিত্তিরের পার্টিতে দেখলুম না। সমস্ত শান্তিনিকেতনই তো ইনভাইটেড ছিল। আমি আমন্ত্রিত ছিলাম না, তাছাড়া কাজ ছিল। বাড়ি থেকে খুব কমই বেরোই, বর্ষা উপভোগ করতে এসেছিলাম। বাহ, তাহলে তো কাম্পারি অ্যান্ড সোডাও ছিল। তা ছিল। আমাকে ডাকলে না? ডাহুক চুপ করে রইল। পিনুদা গাড়িওয়ালা অন্য কারোর সন্ধানে পিছলেন। ডাহুককে গাড়িতে যেতে দেখে ফেলতে পারেন, কিন্তু ফেললে ফেলবেন। যা ইচ্ছে করে না তা করে না ডাহুক। এই পিনুদা মানুষটি অদ্ভুত, তবে ওর মতো মানুষের সংখ্যাই বাড়ছে ক্রমশ শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ আদৌ কিছু পড়েছেন কিনা জানা নেই ডাহুকের। সাহিত্যের সঙ্গেও কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। কিন্তু শান্তিনিকেতনে ঠাকুর মাত্রকেই এক বিশেষ শ্রদ্ধার সঙ্গে দেখা হয় বলে নিজের পদবি অ্যাফিডেভিট করে বদলে ঠাকুর হয়ে গেছেন। ফরেস্ট নেমে একটু ভার আছে, পিঞ্জন রঞ্জন ঠাকুর। ও নামের মানে জানে না ডাহুক, পিনুদা বলেই সকলে জানে অবশ্য। উত্তর কলকাতার বনেদি পরিবারের মানুষেরা অনিন্দ মিত্র যেমন বেনিয়ান পরতেন এবং পরেন, তেমন বেনিয়ান পিনুদাও পরেন। ডাহুকের মনে হয়েছিল ওদের দুজনেরই নেসফিল্ডের গ্রামারটা সম্ভবত খুব পড়ানি। থাকলে দুজনেই জানতেন দায়ের উচ্চারণ ভয়েলের আগে দি হয় আর কনসোনেন্টের আগে হলে দা হয়, অথচ দুজনেই অনর্গল ইংরেজিতে কথা বলেন। কত রকমের মানুষ নিয়ে এই সংসার, এবং অবশ্যই এই শান্তিনিকেতন যেন চিড়িয়াখানা। সেই চিড়িয়াদের মধ্যে সে নিজেও পড়ে অবশ্য। গাড়ির পাশে পুলিন দাঁড়িয়েছিল। ভাবতে ভাবতে ডাহুক গাড়িতে উঠল। বাড়ি পৌঁছাতেই জগদীশ ল্যান্ডলাইন এবং মোবাইলের কলের লিস্ট দিল। কাজের ব্যাপারের ফোনগুলো সোমবার করবে ঠিক করল। দুটো ফোনের জবাব এখনই দেয়া দরকার, একটি বড় পিসিমার ফোন আর দ্বিতীয়টি কুমুদিনীর।
জগাকে বলল, বড় পিসিমার লাইনটা দে তো। হ্যালো। কে রে খোকা? হ্যাঁ পিসিমা, কেমন আছো? মাঝে মাঝে ফোন করেই কর্তব্য শেষ, একবারও কি এসে চাঁদ মুখটা দেখাতে পারো না? তুমি যখন বলবে তখনই যাব, তুমি ছাড়া আমার আর কে আছে? বাঁদর কোথাকার। তোমার ডাক্তার মুক্তার সব ঠিকঠাক সার্ভিস দিচ্ছে তো? ঘোড়ার ডিম, পচা ডাক্তারের ভারী পায়া ভারী হয়েছে। গাড়ি কিনেছে তো, 3বার ফোন করলে একবার আসে। আহা পিসি, গাড়ি আজকাল কে না কিনছে, আমাদের এপাড়ার পানওয়ালাও কিনেছে একটা। কিন্তু তুমি পচা ডাক্তারকে বাড়িতে ডাকলে কত ফিস দাও? অনেক টাকা দিই, গত 5 বছর ধরে তো এই ফিসই দিয়ে আসছি। কত বলো না? 100 টাকা। এই বাজারে সেটা কি একটা ফিস হলো পিসি? তার ডাক্তারি পড়ার সময় না হয় সাহায্য করেছিলে, তা বলে? বেশি কথা কোসনি, ওর তো আমাকে সারা জীবন বিনি পয়সাতেই দেখা উচিত, তেমনই তো বলেছিল পরীক্ষা পাশ করার পর। বলেছিলেন, কিন্তু তখন তো বুঝতে পারেননি যে তুমি 94 বছর অবধি ব্যাট করবে। কপরদার, বাজে কথা কইবেনি। তোমার শরীরে অসুবিধাটা কি? অসুবিধে আর কি, খিদে হয় না তেমন, গা ম্যাচ ম্যাচ করে। হাঁটতে জোর পাও তো? তা পাই, এখনো তো তুলসী তলাতে যাই রাধা গোবিন্দজির মূর্তিতে পুজো দিয়ে। সেদিন মন্দাকিনী একটা ছেঁড়া জুতো ফেলে রেখেছিল বারান্দাতে, এমন এক নাতি কষালাম যে তা উড়ে গিয়ে পড়লো যদুবাবুদের উঠোনে। যদুবাবু গামছা পরে উঠোনে বসে অলিভ অয়েল ম্যাসেজ করাচ্ছিলেন এক ছোঁড়াকে দিয়ে, তা সে চটি গাছা গিয়ে পড়লো তো পর যদুবাবুর বুড়িতে। কুরুক্ষেত্র কাণ্ড। তারপর আমি শুট মেরেছি তা জানতে পেরে উপর পানে 2 হাত জড়ো করে বললেন, বৌদিমণি গো, তোমার নাতি মারা চটি আমার পুরস্কার। পিসি, শব্দটা মেসেজ নয়, মাসাজ। তোমার মতো শিক্ষিত মহিলা হয়ে ওই ওলো মানে বুঝেছিস তো, আজকাল অনেক জানা কথাও গোলমাল হয়ে যায়। শান্তিনিকেতনে কোন মেয়ে ছিল রে তোর কাছে? তোর সঙ্গে নাকি রাত কাটালে? মেয়ে? কোন মেয়ে? বংশী বুঝি বলেনি আমাকে ভেবেছিস? কপরদার বলছি। ন্যাড়া মিত্তিরের নাতনি রেশমি এখান থেকে বিলেত থেকে 4 পাস দিয়েছে, মেমদের মতো ইংরেজি বলে, দেখতে রানী মুখার্জির মতো। কি সুন্দর হাসিটা ওর, আর তাকেই তোর মনে ধরছে না? আমার মাথার দিব্যি, এই মল মাসগুলো পেরোলেই 4 হাত এক না করতে পারলে আত্মহত্যা করব। পিসিমা, অমন অলক্ষণে কথা বলো না। নিশ্চয়ই তোমার ডিপ্রেশন হয়েছে। তোমাকে 1 কেস ব্ল্যাক ডগ হুইস্কি পাঠিয়ে দেব। অনেকের কাছেই শুনেছি যে জ্যোতিবাবুও ওই ব্র্যান্ডি খান। সন্ধেবেলা তোমার আহ্নিক সেরে 2টো পেগ দিয়ে আবার আহ্নিক করো, দেখবে তুমি রানী মুখার্জির মতো হাসছো, গাইছো, নাচছো। আমি পুলিনকে দিয়ে পাঠিয়ে দেব, জগাকেও। কি করে বানাতে হয় মন্দাকিনীকে দেখিয়ে দিয়ে আসবো। একটা পেগ মেজারও দিয়ে আসবোক্ষণ। সত্যি বলছি পিসি, এই নিজ ঔষধি খেয়ে দেখো, 7 দিনে তুমি যুবতী হয়ে যাবে। পাশের বাড়ির যদুবাবু মধুবাবুরা বারান্দার রেলিং ধরে সারি দাঁড়িয়ে তোমার মনোযোগ পাবার জন্য কম্পিটিশনে নামবেন। বাঁদর, এই বয়সে পৌঁছে বাঁচার আর কি মানে আছে বল? কোন আনন্দটা আছে? একে বাঁচা বলে না। তবে কি বলে? শুধু মুধু দিন যাপন, প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ফেলা। না, একে বাঁচা বলে না। বাঁচা একটা মস্ত বড় ব্যাপার, বাঁচাটা একটা উৎসব। ভেবেছিলাম ছোদ্দার ছেলেটা শিব গর্ব, তুই হলি একটা বাঁদর। হ্যাঁ রে, তুই নাকি কিসব অসভ্য নেকা লিখছিস আজকাল। যদুবাবুর ছোট বৌমা পাখি বলছিল। বই তো কতই লিখেছি পিসি, পৃথিবীটাই আর সভ্য নেই, সভ্য লেখা লিখব কি করে? যদুবাবুর ছোট বৌমাকে আমার নাম্বারটা দিয়ে ফোন করে বলতে বলো তো বইয়ের নামটা, তোমাকে পাঠিয়ে দেব, তুমিই পড়ে দেখো। পড়লে তুমিও যুবতী হয়ে যাবে। অতএব যদি খারাপ লিখি, তাহলে যদুবাবুর ছোট বৌমা পড়ছে কেন? তা আমি কি করে বলবো কেন পড়ে?
চোখটাই সত্যি রয়েছে, টিভি দেখতে পারি না ঠিক মতো। তোর মোবাইল নাম্বারটা কি দিব? কাকে? আরে পাখিকে। না না, মোবাইল নয়, ল্যান্ডলাইনই দিও। আরে জ্যোতি 94 বছরের সম্বর্ধনা দিচ্ছে কারা? কে দিচ্ছে? আরে কলকাতার মেয়র টাউন হলে ধর্মতলাতে গোপাল হোর্ডিং ডেকেছে। জ্যোতিকে? কোন জ্যোতি? জয়ন্ত ডলোমাইটের মালিক? আরে তোদের জ্যোতি বসু, পশ্চিমবঙ্গে কটা জ্যোতি আছে? তোমার ইয়ার নাকি এমন করে বলছো? পুলিশে ধরে নিয়ে যাবে। আরে আমরা তো একই ইয়ারের, সে পড়তো সেন্ট জেভিয়ার্স আর আমি পড়তুম বেথুনে। তার বাবার সঙ্গে তোর পিসেমশাইয়ের বাবার ভালো জানাশোনা ছিল, খুব নাম করা দাঁতের ডাক্তার ছিলেন যে। কে? কে আবার? জ্যোতির বাবা। কেউই জানে না। আমার সঙ্গে বিয়ের সম্বন্ধ হয়েছিল, আলাপও হয়েছিল ওদের বালিগঞ্জের বাড়িতে। গম্ভীর প্রকৃতির ছেলে ছিল, কিন্তু হাসলে বড় মিষ্টি দেখাতো। তা বিয়েটা হলো না কেন পিসি? হলে আমাদের স্ট্যাটাস। আরে তোর দাদু, মানে আমার বাবাই তো খেঁচিয়ে দিলেন, বললেন ছোড়া কমিউনিস্ট, তার উপরে ওরা তো বাঙাল, বাঙালির সঙ্গে হাট খোলার দত্তের মেয়ের বিয়ে হয় নাকি? তাছাড়া বয়সও তো সমান সমান। সে যুগে স্বামীর বয়স স্ত্রীর বয়সের চেয়ে কমপক্ষে 10-15 বছর বেশি হতো। তবে স্ট্যাটাসের কথা বলিসনি, জ্যোতিকে কে জানতো? তখন বিয়ে হলে তার স্ট্যাটাসের পালেই হাওয়া লাগতো। আমাদের নিজেদের স্ট্যাটাস কি কম ছিল তখন? এখন তো স্ত্রীর বয়স স্বামীর বয়সের চেয়েও বেশি হচ্ছে, 3-4 বছর তো আকছার বেশি হচ্ছে। নারায়ণ নারায়ণ, এবার মানে মানে যেতে পারলে হয়। এক্ষুনি যাবে কি? জ্যোতিবাবুর মতো তুমিও সেঞ্চুরি করবে। তোমার 94 বছরের জন্মদিনে ক্যালকাটা ক্লাবে ক্রিস্টাল রুম বুক করে পার্টি দেব, সবাইকে ডাকবো, তোমাদের পাড়ার সবাইকেও, তোমার ডাক্তার এবং কাজের লোক সবজনকে। চিফ মিনিস্টার তুমি নাইবা হলে আমাদের সকলের দণ্ডমুণ্ডের কর্তা তো তুমি। রাখবি কি যত সব বাজে কথা। গত 2 বছরে বাড়ি ছেড়ে কোথাও বেরোয়নি, একেবারে কাশী মিত্তিরের ঘাটে যাব, আর কোথাও যাবার নেই আমার। পিসি অমন অলক্ষণে কথা বলবে না সন্ধেবেলা। এবারে রাখছি, শনিবার তোমাকে দেখতে যাব। খাবি কি? লুচি আর মোহনভোগ। নোনতা কিছু? কুমড়ো আর ছোলার তরকারি, শুকনো লঙ্কা দেওয়া। ঠিক আছে, নকুর থেকে কড়াপাকে সন্দেশও আনিয়ে রাখবো খন, আসিস। যাব। চা খাওয়ার সময় হয়ে গেছে, সকাল বিকেলের চাটা এক সময় খাই, আজ অনেক দেরি হয়ে গেল। জগদীশ এসে বলল, দুপুরে কি রাঁধবো? যা ভালো মনে করো রাধো, আমাকে বিরক্ত করো না। কটাতে খাবেন? 2টোতে দিও। ঠিক আছে। ডাহুক লক্ষ্য করলো যে জগদীশ বংশীবদনেরই মতো ঠিক আছে বলছে, তার কাছেও সময় খুব দামি হয়ে গেছে। জগদীশ চা দিয়ে চলে গেল। একটু চিস্ট্র দিয়ে কাপে চা ঢেলে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কুমুদিনীকে ফোন করল। একটা মিসড কল ছিল, এনগেজড। তারপরে ফোন রেখে মনোযোগ দিয়ে চা খেতে লাগলো। জগদীশ ঘরে এলে বলল, পুলিন এনেছে চিস্ট্র? আগে বাবু, দুপুরে তাহলে তেল কই করছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করো, তবে সাদা তেলে করবে না, সর্ষের তেলে করবে, আর লাল সর্ষে দিয়ে করবে, বুঝেছ? বুঝেছি, গত সপ্তাহেও তাই করেছিলাম। বেশ। আর পুলিনকে জিজ্ঞেস করো তো কোথা থেকে এসেছে চিজটু। নিউ মার্কেটের নাহুম অথবা ফ্লুরিস থেকে কিছুদিন না এনে যেন তাজ বেঙ্গলের বেকারি থেকে আনে। আপনি ক্যালকাটা ক্লাবের বেকারি থেকে আনতে বলেছিলেন তো মাঝে, শান্তিনিকেতনে যাবার আগে। তা বলেছিলাম, কিন্তু কিছুদিন তাজ থেকেই আনুক। বেশ। আবার কুমুদিনীর নাম্বারটা চেষ্টা করতেই লেগে গেল। কুমুদিনী ধরল। তুমি কোথায়? বাগানে। কি করছো?
স্থলপদ্মর গাছগুলো দেখছি। আমারও স্তনপদ্মর গাছটিকে দেখতে খুব ইচ্ছে করছে। আবারও অসভ্যতা, আপনার সঙ্গে আমি কথা বলবো না। অপরাধ? আমি ঘুমিয়ে রইলাম আপনার বিছানাতে, আর আপনি আমাকে না বলে ভোরের ট্রেনে বিশ্বভারতীতে কলকাতা চলে এলেন সাত সকালে। এটা কি ভালো হলো? তোমার কাছ থেকে পালিয়ে এলাম। যা পাগলামি করছিলে। আমার কাছ থেকে কোথায় পালাবেন আপনি? বিশ্ববিখ্যাত বক্সার জো লুই একবার বলেছিলেন না, ইউ মে রান বাট ইউ কান্ট হাইড? তাই? ইয়েস। শুনুন, আমি আজই শান্তিনিকেতন এক্সপ্রেসে কলকাতা যাচ্ছি। স্টেশন থেকে সোজা আপনার বাড়িতে পৌঁছাবো। ঠিকানা আর ডাইরেকশনটা দেবেন একবার। দয়া করে বাড়িতে থাকবেন, কথা আছে। আর কাল আমাকে উপসী রেখেছিলেন, আজ খাবো রাতে। বিকেলে চা তো খাবে। রাতে কি খাবে? চায়ের সঙ্গে কি খাবে? মাছের চপ করতে বলবো? তেলে ভাজা খাবে মুড়ি দিয়ে? খাদ্যদ্রব্য যা দেবেন তাই খাবো, পানীয়। কিন্তু আপনাকেও খাবো চাকুম চুকুম করে। সেটাই হবে মেন ডিশ। আর আমি যখন থাকবো তখন আর কেউ যেন না আসে। বেশ। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি। এবার বলো আমার মনের কোণে চলবে না। বুঝেছেন মশাই? বুঝলাম। পুচকির কোনো খবর পেলে? না। জানতাম পাবে না। মানে নেই, এমনিই বললাম। তুমি কি পরে আছো? ম্যাক্সি। আমাদের বাগানে কম্পাউন্ড ওয়াল আছে, গেটে ছেঁচা বাঁশের বেড়া আছে, বাইরে থেকে দেখা যায় না। পথ চলতে লোক না হয় তোমাকে একটু দেখতই। তুমি এত কৃপণ কেন? যাদের অনেক থাকে তারাই কৃপণ হয়। কেন? নিঃস্ব হবার ভয় তাদের সবসময় তাড়া করে বেড়াইছে। তোমার মা কেমন আছে? ওই একরকমই, ইতর বিশেষ নেই কোনো। পাপস্খলন করছেন ধীরে ধীরে, যেমন করে স্যালাইন বোতল থেকে স্যালাইন ঢোকে শরীরে। পাপও একবার জমে গেলে তা তোরে বেরোয় না, ফোঁটা ফোঁটা বেরোয়, ড্রিপের মতো। পাপস্খলন কি অত সোজা? তা ঠিক। আপনার কত পাপ জমেছে? নিজের পাপের পরিমাণ কি মানুষ বুঝতে পারে? পারে না? না। ঠিক আছে, যাওয়ার সময় গৌরহরির দোকান থেকে আপনার জন্য পাঁঠার মাংস নিয়ে যাব। বেশি এনো না, এই কেজি দুয়েক। অত দিয়ে কি হবে? অত পাঁঠার মাংস খাওয়ার মানুষ নেই আমার বাড়িতে। বুদ্ধিমানের মাংস হলেও না হয় কথা ছিল। খাবো তো আমি আর তুমি আর জগা, আর তার জনাদুই সৈন্য। ওর আবার হাই কোলেস্টেরল আর ব্লাড প্রেশার। কি করে যে হলো কে জানে। আপনার কাছে এতদিন কাজ করছে, আগে যে হয়নি এই তো ঢের। আচ্ছা, এবার আমি ছেড়ে দিচ্ছি। তোমার ড্রাইভার কি ফিরে এসেছে? তুমি তো গাড়ি নিয়ে গেছিলে। না, ফেরেনি, ফিরবেও না। তার শালিদের ডিউটি শেষ হবে রাতে। তাকে মোবাইলে বলে দিয়েছি সে কাল সকালে ওখান থেকে সোজা চলে যাবে কলকাতাতে। তাহলে তো স্টেশনে গাড়ি পাঠাতে হবে। না পাঠালেও হয়, ট্যাক্সি করে চলে যাব। ঠিকানা আর ডাইরেকশনটা দেবেন। তা কি হয়? তুমি আমার এত আদরের ধন, কুসুম রতন, কুমুদিনী বলে কথা। গাড়ি অবশ্যই পাঠিয়ে দেব। ড্রাইভারের নাম পুলিন। কিন্তু ড্রাইভার তো চিনবে না আমায়। চিনবে, বলে দেব শান্তিনিকেতন এক্সপ্রেস থেকে সবচেয়ে সুন্দরী যুবতী যিনি নামবেন তিনিই তুমি। বাজে কথা বলবেন না। ওকে আমার নাম লেখা একটা প্ল্যাকার্ড নিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে বলবেন। পুরো নাম লিখবেন না, শুধু লিখবেন কে। কে? যা খুশি লিখুন, আমি বুঝতে পারলেই হবে। কোন গাড়ি পাঠাবেন? আপনার তো অনেক গাড়ি। টয়োটা করোলা পাঠাবো, সাদা রঙা। ঠিক আছে, কটা গাড়ি আপনার? 4টে। অতগুলো গাড়ি দিয়ে কি করেন? সচিন তেন্ডুলকার অতগুলো ব্যাট দিয়ে কি করে? বড় বড় শিকারীরা অতগুলো রাইফেল বন্দুক দিয়ে কি করতেন? যার যা শখ। তুমি অতগুলো শাড়ি বা জিন্স দিয়ে কি করো? আপনার সঙ্গে কথায় পারবো না। আপনার নাকি একটা ছাই রঙা মার্সিডিজও আছে। কি করবেন এতগুলো গাড়ি দিয়ে? শো অফ ওয়েলথ। সে তুমি বুঝবে না। কেন না বোঝার কি আছে? ইটস অ্যান এক্সপ্রেশন অফ হেট্রেড।
চারদিকে এত ঈর্ষাকাতর মানুষের ভিড়, তাদের ঈর্ষার পারদ আরো চড়াবার জন্যই এসব করি। সত্যি বলছি, বিশ্বাস করো, এছাড়া আর কোনো কারণ নেই। আশ্চর্য মানুষ আপনি। সে কথা ঠিক, আমি অসাধারণও। আমি আমারই মতো, অন্য কারোর মতো হতেও চাই না, চাইনি কোনোদিনও। অন্য কারোর মতো হলে কি তোমার ভালো লাগতো আমাকে? না। আচ্ছা ঠিক আছে, এবার চানে যাব। তোমার চান ঘরে টিকটিকি আছে? না, আপনার এইসব রসিকতা ক্লিশে হয়ে যাচ্ছে সূর্যাস্তর ফটোগ্রাফারের মতো। সবকিছুই, সংসারের, শরীরের, সুন্দরের সুন্দরতম জিনিসও একদিন ক্লিশে হয়ে যায়। একটু উষ্ণতার জন্য টাইটেল পেজে এক ইংরেজ কবির কবিতার উদ্ধৃতি আছে না? সুইট হার্ট, ডু নট লাভ টু লং, আই হ্যাড লাভড লং অ্যান্ড লং অ্যান্ড গ্রু আউট অফ ফ্যাশন লাইক অ্যান ওল্ড সং। আমি তো নিজেই ক্লিশে হয়ে গেছি, আমার চাওয়া যে ক্লিশে হবে এতে আশ্চর্য হবার কি আছে? ট্রেনটা সম্ভবত দেরি করছে। গ্র্যান্ডফাদার ক্লকটির দিকে একবার চেয়ে দেখে ইজি চেয়ারে আধশোয়া হলো ডাহুক। হাওড়াতে পৌঁছালে এতক্ষণে কুমুদিনীর এসে যাওয়ার কথা ছিল। এমন সময় এয়ার কন্ডিশন ঘরের থেকে দরজার কলিং বেলের চাপা শব্দ পেল। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির মুখে গিয়ে দাঁড়ালো। কুমুদিনী একটি পলাশরাঙা শাড়ি পরেছে, একটি কালো ব্লাউজ, কপালে একটি টিপ পলাশরাঙা। ওর মধ্যে এমন একটা নিষ্পাপ আদুরে আদুরে ভাব আছে যে মনে হয় যেন বিড়ালিনী। দেখলেই কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করে। প্রথম যেদিন দেখে সেদিনও অমনি ইচ্ছে করেছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মুখটা তুলে কুমুদিনী হাসি মুখে বলল, আমি এসেছি। ডাহুক কিছু বলল না। আক্ষরিকভাবে দুটি হাত বাড়িয়ে দিল কুমুদিনীর দিকে। তারপর সে উঠে এলে তাকে দু হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসালো। বাহ, কি সুন্দর আপনার ঘরটি, কখনো আসেনি তো আগে। ঘরে আসনি, কিন্তু মনে তো এসেছো। তাই এসেছি। বাহ, এই ফুলদানিটা কোথাকার? জার্মানির, রোজেনথালের। দারুণ তো রংটা, ম্যাজেন্টা আর গাঢ় বাটল গ্রিন, সবুজে মেশা। ফুলগুলিও খুব সুন্দর। আপনি সাজিয়েছেন? আমার সময় কোথায় বলো? সাজিয়েছে যে তোমাকে দরজা থেকে এসকর্ট করে নিয়ে এলো সে। কি নাম তার? জগদীশ। জয় জগদীশ হরে। তাই এখানে জগদীশ আর শান্তিনিকেতনে বংশীবদন, এরাই আমার গার্জেন। আমাকে একটা চাকরি দিন না। চাকরি দেব না, ভাবছি আমার সবকিছুরই মালকিন করে দেব তোমাকে। সেই কবে থেকে বসে আছি সে অপেক্ষাতে। তাই? তাই। ট্রেন থেকে নেমে সোজা যে চলে এলে, স্বামী আর পুঁচকির খবর করলে না? এলাম কারণ অনেক জরুরি কথা আছে আপনার সঙ্গে। সেই কথাগুলো বলতে আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। বলবে বলবে, আগে চাটা খেয়ে নাও। বলেই রিমোট কন্ট্রোলে কলিং বেলে সুইচ টিপল। জগদীশালা বলল, চা কি দিয়ে দেব মেম সাহেবকে? যা করেছি নিয়ে আসছি। চা না কফি? চা খাবো, তবে লিফটি। আমি লিফটি খাই, লোপচু, চলবে তো? আমি খাই মকাই বাড়ি, সেও তো দার্জিলিংয়েরই, চলবে। চা কি বেশি দেব না কম? কম দিও। বেশিক্ষণ ভেজাবো না অল্পক্ষণ? অল্পক্ষণ। শুনলে তো সব জগদীশচন্দ্র? হ্যাঁ বাবু, শুনেছি। এবারে যাও, সব নিয়ে এসো। একটু পরে জগদীশ একটা কাঠের ট্রের উপরে হালকা হলুদ ট্রে কভার এবং তার উপরে ছিপছিপে লালচে রঙা একটি ফুলদানিতে একটি মাত্র সাদা চন্দ্রমল্লিকা গুজে নানা রকম খাবার নিয়ে এলো। কুমুদিনী বলল, এই ফুলদানিও কি রোজেনথালের, জার্মানির? না, এটা ওয়েজউডের, ইংলিশ। বাহ। জগদীশ বলল,
আমি চা নিয়ে আসছি 10 মিনিট বাদে। এসব বাড়িতে বানানো, শুধু পেস্ট্রিগুলো ফ্লুরিসের। মনে হলো কুমুদিনীর খিদে পেয়েছিল, খুব তৃপ্তি করে খেল। তারপর জগদীশ চা নিয়ে এলে ড্রাগন আঁকা জাপানিজ কাপে চা খেয়ে ফিঙ্গার বাউলে হাত দিয়ে কাপড়ের ন্যাপকিনে হাত মুখ মুছে নিল। জগদীশ চলে গেলে বলল, আমরা কি এখানে বসেই কথা বলবো? না, চলো শোবার ঘরেই চলো। দরজা লক করবেন না? না, কোনো দরকার নেই। জগদীশ আছে, আরো 2জন আছে ওর চেলা, তারাই পাহারা দেবে। আমার ব্যাগটা রইল, আমি একটু বাথরুম থেকে আসছি। ব্যাগটা আপনি পাহারা দেবেন কিন্তু। আর আমার লোভ কে কে পাহারা দেবে? বাথরুম থেকে বেরিয়ে কোনো ঘটনার জন্য মনে মনে প্রস্তুত হয়ে নার্ভাস গলাতে কুমুদিনী বলল, কেউ চলে এলে? কেউ আসবে না। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমার কাছে কেউই আসে না। আমাকে মোবাইলে ফোন করবে জগদীশ, আমি অনুমতি দিলেই আসতে দেবে। তাছাড়া উপরে তো অত্যন্ত ঘনিষ্ঠ ছাড়া কেউই আসে না, নিচের বসবার ঘরেই বসে। আমি বুঝি আপনার খুব ঘনিষ্ঠ? ছিলে না, ছিলে তবে কল্পনাতে, এখন বাস্তবে হয়েছ। বেডরুমে মস্ত বড় খাট, হালকা নীল রঙের বেডশিট পাতা, পাশে একটি সোফা, ছোট একফালি গাঢ় নীলরঙা মিশরীয় গালচে পাতা, সাদা মার্বেলের মেঝের ওপর। এত বড় খাট দিয়ে কি করেন? আপনি তো দোকানন। হতে তো পারি কোনোদিন, দোকা শোয়ার মহরাদি কল্পনাতে। অনেক অবান্তর কথা হলো, এবারে কাজের কথা বলি, আমার জীবন মরণের কথা। পুচকি ও স্বামীর কোনো হদিশ পেলে বলবো। তার আগে তুমি ওই কাগজে যেসব প্রশ্ন কথা আছে তার জবাবগুলো আমাকে দিয়ে নাও, তারপরে তোমার কথা শুনবো। কি কাগজ দেখি? ওর পাঞ্জাবির পকেট থেকে একটি বাজারের ফর্দর মতো কাগজ বের করে দিল ডাহুক। প্রশ্নগুলো একে একে জোরে জোরে পড়ো, তারপরে জবাব দাও। আমার সঙ্গে এতদিন ধরে মিথ্যাচার করে এলে কেন? উত্তরগুলো পরে দিও একই সঙ্গে, প্রশ্নগুলো পড়ে নাও। তোমার স্বামী, যার নাম তুমি দিয়েছ স্বামী, একটি কল্পিত চরিত্র কি না? তোমার বিয়ে যখন হয়নি তখন পুচকেও একটি কল্পিত চরিত্র, হ্যাঁ কি না? শান্তিনিকেতনে তোমাদের কোনো বাড়ি নেই, গুরুপল্লীতে তোমার বন্ধু নমিতার ফাঁকা বাড়িতেই তুমি ওঠো যখন সেখানে যাও। আমার সঙ্গে আলাপের পরে মাত্র 3বার গেছো শান্তিনিকেতনে, বসন্ত উৎসবে এবং পৌষ উৎসবে। তবে তুমি শান্তিনিকেতনেরই স্নাতক, পড়াশোনার সময় হোস্টেলেই থাকতে। এবার তুমি রতনকুঠিতে উঠেছিলে। তোমার বাবা এবং মা কেউই বেঁচে নেই। তুমি গলফ গ্রিনে থাকো তোমার কোম্পানির ফ্ল্যাটে। কলকাতায় তোমার আত্মীয় স্বজন বিশেষ নেই। তোমার শিকন নাগপুরে। ছোট ধানতলিতে তোমাদের বাড়ি ছিল কলকাতা হাইকোর্টের আগের চিফ জাস্টিস বিকাশ শ্রীধর শিরপুরকার সাহেবের বাড়ির কাছে। তোমার বাবা নাগপুরের একজন নামী বাঙালি ছিলেন, তাই তো? ইংরেজিতে যাকে বলে ক্রেস্ট ফলেন, তাই হয়ে গেল কুমুদিনী কাগজটা পুরো পড়ে। ওর মুখটা প্রথমে ফ্যাকাশে হয়ে গেল, তারপর জলপদ্মের মতো। পরক্ষণে সে ডাহুকের কোলে ঝাঁপিয়ে পড়ে ছোট ছোট মেয়েলি মুঠি দিয়ে ডাহুকের বুকে বারবার আঘাত করতে লাগলো আর মুখে বলতে লাগলো, আপনি খারাপ, খারাপ, খারাপ। ডাহুক তাকে 2 হাতে জড়িয়ে বুকে নিল, তারপর হাসতে হাসতে বলল, পৃথিবীর ইতিহাসে তোমার মতো একজনও বোধহয় এত ছলনার আশ্রয় নেয়নি কাউকে পেতেছে। আমি যখন প্রথম দিন থেকেই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তখন তোমার এমন করার কোনো কারণই ছিল বলে মনে হয় না। তোমার আত্মবিশ্বাস এত কম কেন? আগে কেউ কি তোমাকে আঘাত দিয়েছিল?
কুমুদিনীর দু চোখ বেয়ে জল গড়াচ্ছিল তখন। সে ডাহুককে শক্ত হাতে জড়িয়ে রইল। মনে হলো সেই বাঁধন সে আর শিথিল করবে না কোনোদিনও। অনেকক্ষণ পরে ধরা গলাতে বলল, বড় ভয় ছিল পাছে আপনাকে না পাই। তুমি যেভাবে কেসটাকে কমপ্লিকেটেড করেছিলে তাতে সব ভণ্ডুলু হয়ে যেতে পারত। কুমুদিনী যেন কি বলতে যাচ্ছিল। ডাহুক নিজের দুটি ঠোঁট দিয়ে তার দুটি ঠোঁটকে বন্ধ করে দিল। কুমুদিনী তখনও নীরবে কাঁদছিল। একটু পরে ওকে ছেড়ে দিয়ে বলল, আমার বড় পিসিমাকে একটা ফোন করতে হবে। মোবাইলে চট করে পেয়েও গেল। পিসি, তুমি এখন কি করছো? উত্তম কুমারের একটা ছবি দেখছি। চোখে তো দেখি না, কিন্তু উত্তম কুমারকে ঠিক দেখতে পাই। আহা, চাঁদ মুখ আর কাকে বলে। শোনো পিসিমা, আমি তোমার বৌমাকে নিয়ে তোমার কাছে পৌঁছাচ্ছি। 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আর তোমার জন্য ব্ল্যাক ডগ হুইস্কিও নিয়ে যাব। কুমুদিনী চোখ বড় বড় করে বলল, আপনার পিসিমা হুইস্কি খান? তুমি খেতে পারো, পিসিমা খেতে পারেন না? আমার অন্যায় হয়েছে। পিসিমার বয়স কত? মাত্র 94। যখন তখন কিছু হয়ে যেতে পারে, তবে এমনিতে ঠিকই আছেন। এখনো হাঁটতে চলতে পারেন, জরাগ্রস্ত হননি। জ্যোতিবাবুর সমবয়সী, তার সঙ্গে বিয়ের সম্বন্ধ নাকি এসেছিল। পিসিমার আশীর্বাদটা নেওয়া খুবই জরুরি। তারপর ওখান থেকে তোমার ফ্ল্যাটে যাওয়া যাবে। ওখান থেকেই নাগপুরে ফোন করো। সেখানে তোমার জ্যাঠামশাই জেঠিমা আছেন তো, তাই না? আর হিউস্টনে কাকা কাকিমাকেও ফোন করতে হবে নাকি? আপনি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছিলেন? হ্যাঁ, যা দিনকাল পড়েছে, আনজান কোনো মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা করাতে প্রচুর বিপদ আছে। তারা তোমাকে ক্লিন সার্টিফিকেট দিয়েছেন, তবে এও বলেছেন যে তুমি একটু পাগলি আছো। তবে আমার হিসেবে মেয়ের চেয়ে পাগলি মেয়ে ভালো লাগে। আপনিও তো কম পাগল নন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, যাকে ভালোবাসে তাকে মেয়েরা পাগল বলে। তাই চলো আমরা বেরিয়েই পড়ি। যদিও শোবার ঘরে রয়েছি আমরা, কিন্তু তুমি তো বেনারসি পরে নেই, ঘরে ফুল নেই, তোমার গলাতে মালা নেই, বিছানাতে ফুল নেই, আতর নেই। তাই আমাদের আদরটাও তোলা থাক সেদিনের জন্য, কি বলো? কুমুদিনী যে শান্তিনিকেতনে ডাহুককে রেপ করতে এসেছিল, সে একেবারে ভালোবাসায় জর্জরো একটি নরম হলুদ বসন্ত পাখির মতো মুখ নামিয়ে চুপ করে রইল ডাহুকের বাঁ হাতটি শক্ত করে ধরে। ডাহুক মোবাইলে জগদীশকে বলল, পুলিনকে বলো মার্সিডিজ গাড়িটা বের করে গেটে লাগাতে, টয়োটা গ্যারেজ করে দিতে বলো। তারপর কুমুদিনীর কপালে একটা ছোট্ট আলতো চুমু খেয়ে বলল, চলো বড় পিসিমাকে প্রণাম করতে যাই। এখানেই শেষ হলো বুদ্ধদেব গুহর লেখা কুমুদিনী। উপন্যাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।